গল্পের মাস্টার প্রেজেন্স বঙ্কুবাবুর বন্ধু। শুরু হচ্ছে সত্যজিৎ রায়ের লেখা বঙ্কুবাবুর বন্ধু। বঙ্কুবাবুকে বুকে কেউ কোনোদিন রাগতে দেখেনি। সত্যি বলতে কি, তিনি রাগলে যে কীরকম ব্যাপারটা হবে, কি যে বলবেন বা করবেন তিনি, সেটা আন্দাজ করা ভারী শক্ত। অথচ রাগবার যে কারণ ঘটে না তা মোটেই নয়। আজ ২২ বছর তিনি কাকুরগাছি প্রাইমারি স্কুলে ভূগোল বা বাংলা পড়িয়ে আসছেন। এর মধ্যে কত ছাত্র এলো গেল, কিন্তু বঙ্কুবাবুর পিছনে লম্বা ব্ল্যাকবোর্ডে তার ছবি আঁকা, তার বসবার চেয়ারে গাবের আঠা মাখিয়ে রাখা, কালীপুজোর রাত্রে তার পিছনে ছুঁচোবাজি ছেড়ে দেওয়া, এসবই এই ২২ বছর ধরে ছাত্র পরম্পরায় চলে আসছে। বঙ্কুবাবু কিন্তু কখনো রাগেননি, কেবল মাঝে মাঝে গলা খাঁকড়িয়ে বলেছেন, ছি। এর একটা কারণ অবশ্যই এই যে তিনি যদি রাগটাগ করে মাস্টারি ছেড়ে দেন, তো তার মতো গরিব লোকের পক্ষে এই বয়সে আর একটা মাস্টারি বা চাকরি খুঁজে পাওয়া খুবই শক্ত হবে। আর একটা কারণ হল, ক্লাস ভর্তি দুষ্টু ছেলের মধ্যে দু একটা করে ভালো ছাত্র প্রতিবারেই থাকে। বঙ্কুবাবু তাদের সঙ্গে ভাব করে তাদের পড়িয়ে এত আনন্দ পান যে তাতেই তার মাস্টারি সার্থক হয়ে যায়। এইসব ছাত্রদের তিনি কখনো কখনো নিজের বাড়িতে নিয়ে আসেন, তারপর বাটি করে মুরকি খেতে দিয়ে গল্পচ্ছলে দেশ বিদেশের আশ্চর্য ঘটনা শোনান। আফ্রিকার গল্প, মেরু আবিষ্কারের গল্প, ব্রাজিলের মানুষ খেকো মাছের গল্প, সমুদ্রগর্ভে তলিয়ে যাওয়া আটলান্টিস মহাদেশের গল্প, এসবই বঙ্কুবাবু চমৎকার করে বলতে পারেন। শনি রবিবার সন্ধেবেলাটা বঙ্কুবাবু যান গ্রামের উকিল শ্রীপতি মজুমদারের আড্ডায়। অনেকবার ভেবেছেন আর যাবেন না, এই শেষবার আর না। কারণ ছাত্রদের টিটকিরি গা সওয়া হয়ে গেলেও বুড়োদের পিছনে লাগাটা যেন কিছুতেই বরদাস্ত হয় না। এই তো সেদিন ২ মাসও হয়নি, ভোটের কথা হচ্ছিল। বঙ্কুবাবু সচরাচর মুখ খোলেন না। সেদিন কি জানি হল, হঠাৎ বলে ফেললেন যে তার ভূতের ভয় নেই। আর যায় কোথায়? এমন সুযোগ কি এসব লোকে ছাড়ে? রাত্রে বাড়ি ফেরার পথে বঙ্কুবাবুকে যাচ্ছে তাই ভাবে নাজেহাল হতে হল। মিত্তিরদের তেঁতুল গাছটার তলায় কে এক লিকলিকে লম্বা লোক ভুসোটুসো মেখে অন্ধকারে তার পিঠের ওপর পড়ল ঝাঁপিয়ে। এই আড্ডারই কারো চক্রান্ত আর কি। ভয় অবশ্যই পাননি বঙ্কুবাবু, তবে চোট লেগেছিল। ৩ দিন ঘাড়ে ব্যথা ছিল। আর সবচেয়ে যেটা বিশ্রী, তার নতুন পাঞ্জাবিটা কালিটালি লেগে ছিঁড়ে টিড়ে একাকার হয়ে গিয়েছিল। ঠাট্টার একই রকম রে বাপু। এছাড়া ছোটখাটো পিছনে লাগার ব্যাপার তো লেগেই আছে। এই যেমন ছাতাটা, জুতোটা লুকিয়ে রাখা, পানে আসল মশলার বদলে মাটির মশলা দেওয়া, জোর করে ধরে বেঁধে গান গাওয়ানো ইত্যাদি। কিন্তু তাও আড্ডায় আসতে হয়, না হলে শ্রীপতিবারও কি ভাববেন? একে তো তিনি গায়ের গণ্যমান্য লোক, দিনকে রাত করতে পারেন এমন ক্ষমতা তার উপরে আবার তার বঙ্কুবাবু না হলে চলেই না। তিনি বলেন, একজন থাকবে যাকে নিয়ে বেশ রসিয়ে রগড় করা চলবে, নইলে আর আড্ডা। ডাকো বঙ্কুবিহারীকে। আজকের আড্ডার সুর ছিল উচ্চগ্রামের, অর্থাৎ স্যাটেলাইট নিয়ে কথা হচ্ছিল। আজই সন্ধে সূর্য ডোবার কিছুক্ষণ পরেই উত্তর দিকের আকাশে একটি চলন্ত আলো দেখা গেছে। মাস ৩ আগেও একবার ওই রকম আলো দেখা গিয়েছিল, এবং তাই নিয়ে আড্ডায় বিস্তর গবেষণা চলেছিল। পরে জানা যায় ওটা একটা রাশিয়ান স্যাটেলাইট, খটকানা ফসকা এই গোছের কি একটা নাম। সেটা নাকি ৪০০ মাইল ওপর দিয়ে বনবরণ করে পৃথিবীর চারদিকে ঘুরছে, এবং তার থেকে নাকি বিজ্ঞানীরা অনেক নতুন নতুন তথ্য জানতে পারছেন। আজকের আলোটা বঙ্কুবাবু প্রথম দেখেছিলেন, তারপর তিনি সেটা নিধু মুক্তারকে ডেকে দেখান। কিন্তু আড্ডায় এসে বঙ্কুবাবু দেখলেন যে নিধুবাবু অম্লান বদনে প্রথম দেখার ক্রেডিটটা নিজেই নিয়েছেন এবং সেই নিয়ে খুব বড়াই করছেন। বঙ্কুবাবু কিচ্ছু বললেন না। স্যাটেলাইট সম্বন্ধে এখানে কেউই বিশেষ কিছু জানেন না, তবে এসব কথা বলতে তো আর টিকিট লাগে না, বা বললে পুলিশেও ধরে না, তাই সবাই ফোড়ন দিচ্ছেন। চণ্ডীবাবু বললেন, যাই বলো বাপু, এসব স্যাটেলাইট নিয়ে খামোখা মাথা ঘামানো আমাদের শোভা পায় না। আমাদের কাছে ও যা, সাপের মাথার মণিও তাই। কোথায় আকাশের কোন কোণে আলোর ফুটকি দেখছ, তাই নিয়ে খবরের কাগজ লিখছে, আর তাই পড়ে তুমি বৈঠকখানে বসে পান চিবুতে চিবুতে বাহবা দিচ্ছ, যেন তোমারই কীর্তি, তোমারই গৌরব, হাততালিটা যেন তোমারই পাওনা। রামকানাইয়ের বয়সটা কম, সে বলল, আমার না হোক, মানুষের তো, সবার উপরে মানুষ সত্য। চণ্ডীবাবু বললেন, রাখো রাখো, যত সব, মানুষ না তো কি বাদরে বানাবে স্যাটেলাইট, মানুষ ছাড়া আর আছে কি? নিধু মুক্তার বললেন, আচ্ছা বেশ,
স্যাটেলাইটের কথা ছেড়েই দিলাম, তাতে না হয় লোকটোক নেই, কেবল একটা যন্ত্র পাক খাচ্ছে। তা সে তো লাট্টুও বাক খায়, সুইচ টিপলে পাখাও ঘোরে। যাগ্গে, কিন্তু রকেটের ব্যাপারটা তো নেহাত ফেলনা নয় ভায়া। চণ্ডীবাবু নাক সিটকে বললেন, রকেট? রকেট ধুয়ে কোন জলটা খাবে শুনি? রকেট তাও বুঝতাম যদি, হ্যাঁ, এই আমাদের দেশেই তৈরি হলো, গড়ের মাঠ থেকে ছাড়লে সেটা চাঁদে টাঁদে তাক ঘরে, আমরা গিয়ে টিকিট কিনে দেখে এলুম, তাও একটা মানে হয়। রামকানাই বলল, ঠিক বলেছেন, আমাদের কাছে রকেটও যা, ঘোড়ার ডিমও তাই। ভৈরব চক্রবর্তী বললেন, ধরো যদি অন্য গ্রহ থেকে কিছু একটা পৃথিবীতে এলেই বাকি, তুমি আমি তো আর সেটাকে দেখতে পার না। তা বটে। আড্ডার সবাই চায়ের পেয়ায় মুখ দিলেন। এরপর তো আর কথা চলে না। এই অবসরে বঙ্কুবাবু খুক করে একটু কেশে নিয়ে মৃদু স্বরে বললেন, ধরুন যদি এখানেই আসে। নিধুবাবু অবাক হবার ভান করে বললেন, ব্যাকা আবার কি বলছে? হ্যাঁ, কে আসবে এখানে, কোত্থেকে আসবে? বঙ্কুবাবু আবার মৃদু স্বরে বললেন, অন্য গ্রহ থেকে কোনো লোকটোক। ভৈরব চক্রবর্তী তার অভ্যাস মতো বঙ্কুবাবুর পিঠে একটা অভদ্র চাপড় মেরে দাঁত বের করে বললেন, বাহ বঙ্কুবিহারী, বাহ! অন্য গ্রহ থেকে লোক আসবে এখানে, এই গণ্ডগ্রামে? লন্ডন নয়, মস্কো নয়, নিউ ইয়র্ক নয়, মায়া কলকাতাও নয়, একেবারে এই কাকুরগাছি? তোমার তো শখ ফম নয়। বঙ্কুবাবু চুপ করে গেলেন, কিন্তু তার মন বলতে লাগল, সেটা আর এমন অসম্ভব কি? বাইরের থেকে যারা আসবে তাদের তো পৃথিবীতে আসা নিয়ে কথা, অত যদি হিসেব করে নাই আসে, কাকুরগাছিতে না আসা যেমন সম্ভব, আসাও তো ঠিক তেমনই সম্ভব। শ্রীপতিবারও এক্ষুনি কিছু বলেননি। এবার তিনি নড়েচড়ে বসতেই সকলে তার মুখের দিকে চাইল। তিনি চায়ের পেয়ালাটা নামিয়ে রেখে বিজ্ঞের মতো ভারী গলায় বললেন, দেখো, বাইরের গ্রহ থেকে যদি লোক আসে, তবে এটা জেনে রেখো যে তারা এই পোড়া দেশে আসবে না। তাদের তো খেয়ে দেয়ে কাজ নেই, আর অত নোকা তারা নয়। আমার বিশ্বাস তারা সাহেব, এবং এসে নামবে ওই সাহেবদেরই দেশে, পশ্চিমে। বুঝেছ? এ কথায় এক বঙ্কুবাবু ছাড়া সকলেই এক বাক্যে সায় দিলেন। চণ্ডীবাবু নিধু মোক্তারের কোনরে খোঁচা মেরে ইশারায় বঙ্কুবাবুকে দেখিয়ে ন্যাকা ন্যাকা গলায় বললেন, আমার কিন্তু বাবা মনে হয় যে বঙ্কু ঠিকই বলেছেন। বঙ্কুবিহারীর মতো লোক যেখানে আছে, সেখানে আসাই তো তাদের পক্ষে স্বাভাবিক। কি বলো নিধু? ধরো যদি একটা স্পেসিমেন নিয়ে যেতে হয়, তাহলে বঙ্কুর মতো দ্বিতীয় মানুষ কোথায় পাচ্ছে শুনি? নিধু মোক্তার সায় দিয়ে বললেন, ঠিক ঠিক, বুদ্ধি বলো, চেহারা বলো, যাই বলো, ব্যাকা একেবারে আইডিয়াল। রামকানাই বলল, একেবারে জাদুঘরে রাখার মতো, কিংবা চিড়িয়াখানায়। বঙ্কুবাবু মনে মনে বললেন, স্পেসিমেন যদি বলতে হয় তো এনারা বা কি কম? ওই তো শ্রীপতিবারু উটের মতো থুতনি, আর ওই ভৈরব চক্রবর্তী কচ্ছপের মতো চোখ, ওই নিধুমোক্তার ছুঁচো, রামকানাই ছাগল, চণ্ডীবাবু চামচিকে। চিড়িয়াখানায় যদি রাখতে হয় তো। বঙ্কুবাবুর চোখে জল এলো। তিনি উঠে পড়লেন। আজ অন্তত আড্ডাটা ভালো লাগবে ভেবেছিলেন, হল না। মনটা ভারী হয়ে গেছে, আর থাকা চলে না। সেই দরজা দিয়ে বেরিয়ে এলো প্রথমে একটা মসৃণ বলের মতো মাথা, তারপর একটা অদ্ভুত প্রাণীর সমস্ত শরীরটা। লিকলিকে শরীরের মাথা বাদে সমস্তটাই একটা চকচকে গোলাপি পোশাকে ভাকা। মুখের মধ্যে কান আর নাকের জায়গায় দুটো করে, আর ঠোঁটের জায়গায় একটা ফুটো। লোম বা চুলের লেশমাত্র নেই। হলদে গোলগাপ চোখ দুটো এমনই উজ্জ্বল যে দেখলে মনে হয় আলো জ্বলছে। লোকটা আস্তে আস্তে বঙ্কুবাবুর দিকে এগিয়ে এসে তার ৩ হাত দূরে থেকে তাকে এক দৃষ্টে দেখতে লাগল। বঙ্কুবাবুর হাত দুটো আপনা থেকেই জোড় হয়ে গেল। প্রায় ১ মিনিট দেখার পর লোকটা সেই রকম বাঁশির মতো মিহি গলায় বলল, তুমি মানুষ? বঙ্কুবাবু বললেন, হুঁ। লোকটা বলল, এটা পৃথিবী? বঙ্কুবাবু বললেন, হুঁ। ঠিক ধরেছি, যন্ত্রপাতিগুলো গোলমাল করছে। যাবার কথা ছিল প্লুটোতে। একটা সন্দেহ ছিল মনে, তাই তোমাকে প্রথমে প্লুটোর ভাষায় প্রশ্ন করলাম। যখন দেখলাম তুমি উত্তর দিলে না, তখন বুঝতে পারলাম যে পৃথিবীতেই এসে পড়েছি। পণ্ডশ্রম হল, ছি ছি ছি, এত দূরে এসে। আরেকবার এরকম হয়েছিল, বুধ যেতে বৃহস্পতি গিয়ে পড়েছিলাম। একদিনের তফাৎ আর কি। বঙ্কুবাবু কি বলবেন বুঝতে পারলেন না। আর তাছাড়া ওর এমনিতেই অস্বস্তি লাগছিল, কারণ লোকটা সরু সরু আঙুল দিয়ে ওনার হাত পা টিপে টিপে দেখতে আরম্ভ করেছে। টেপা শেষ করে লোকটা বলল, আমি ক্রেনিয়াস গ্রহের অ্যাং, মানুষের চেয়ে অনেক উচ্চস্তরের প্রাণী। এই লিকলিকে ৪ ফুট লোকটা মানুষের চেয়ে উচ্চস্তরের প্রাণী বললেই হল। বঙ্কুবাবুর হাসি পেল।
কিন্তু লোকটা আশ্চর্যভাবে বঙ্কুবাবুর মনের কথা বুঝে ফেলল। সে বলল, অবিশ্বাস করার কিছু নেই, প্রমাণ আছে। তুমি কটা ভাষা জানো? বঙ্কুবাবু মাথা চুলকে বললেন, বাংলা, ইংরেজি আর হিন্দিটা মানে আড়াইটে। হ্যাঁ, আমি জানি 14,000। তোমাদের সৌরজগতে এমন ভাষা নেই যা আমি জানি না। তাছাড়া আরও 31টি বাইরের গ্রহের ভাষা আমার জানা আছে। এর 25টি গ্রহে আমি নিজে গেছি। তোমার বয়স কত? 50। আমার 833। তুমি জানো আর খাও? বঙ্কুবাবু এই সেদিন কালীপুজোয় পাঁঠার মাংস খেয়েছেন, না বলেন কি করে? অ্যাং বলল, আমরা খাই না, বেশ কয়েকশো বছর হলো ছেড়ে দিয়েছি। আগে খেতাম, হয়তো তোমাকেও খেতাম। বঙ্কুবাবু ঢোক গিললেন। এই জিনিসটা দেখছ? অ্যাং একটা নুড়ি পাথরের মতো ছোট জিনিস বঙ্কুবাবুর হাতে দিল। সেটা হাতে ঠেকতেই বঙ্কুবাবুর দেহে এমন একটা শিহরণ খেলে গেল যে তিনি তৎক্ষণাৎ ভয়ে পাথরটা ফেরত দিয়ে এলেন। অ্যাং হেসে বলল, এটা আমার হাতে ছিল বলে তুমি তখন এগোতে পারোনি, কেউ পারে না। শত্রুকে জখম না করে অক্ষম করার মতো এমন জিনিস আর নেই। বঙ্কুবাবু এবার সত্যি অবাক হতে শুরু করেছেন। অ্যাং বলল, এমন কোনো জায়গা বা দৃশ্য আছে যা তোমার দেখতে ইচ্ছে করে কিন্তু হয়ে ওঠে না? বঙ্কুবাবু ভাবলেন, সারা পৃথিবীটাই তো দেখা বাকি। ভূগোল পড়ান, অথচ বাংলাদেশের গুটিকতক এমো শহর ছাড়া আর কি দেখেছেন তিনি? বাংলাদেশেরই কি দেখেছেন? হিমালয়ের বরফ দেখেননি, দীঘার সমুদ্র দেখেননি, সুন্দরবনের জঙ্গল দেখেননি, এমনকি শিবপুরের বাগানের সেই বট গাছটা পর্যন্ত দেখেননি। মুখে বললেন, অনেক কিছুই তো দেখিনি। ধরুন, গরম দেশের মানুষ, তাই নর্থ পোলটা দেখতে খুব ইচ্ছে করে। অ্যাং একটা ছোট কাচ লাগানো নল বার করে বঙ্কুবাবুর মুখের সামনে ধরে বলল, এইটিয়ে চোখ লাগাও। চোখ লাগাতেই বঙ্কুবাবুর গায়ে কাঁটা দিয়ে উঠল। এও কি সম্ভব? তার চোখের সামনে ধুধু করছে অন্তহীন বরফের মরুভূমি, তার মাঝে মাঝে মাথা উঁচিয়ে আছে পাহাড়ের মতো এক একটা বরফের চাই। উপরে গাঢ় নীল আকাশে রামধনুর রঙে রঙিন বিচিত্র নকশা সব ক্ষণে ক্ষণে রূপ পাল্টাচ্ছে। অরোরা বোরিয়ালিস। ওটা কি? ইগলু? ওই পোলার বেয়ারের শাড়ি, ওই পেঙ্গুইনের দল, ওটা কোন বিভৎস জানোয়ার? ভালো করে দেখে বঙ্কু চিনলেন সিন্ধু ঘটক। একটা নয়, দুটো প্রচণ্ড লড়াই চলছে। মূলোর মতো জোড়া দাঁত একটা আরেকটার গায়ে বসিয়ে দিল। শুভ্র বরফের গায়ে লাল রক্তের স্রোত। পৌষ মাসের শীতে বরফের দৃশ্য দেখে বঙ্কুবাবুর ঘাম ঝরতে শুরু করল। অ্যাং বলল, ব্রেজিলে যেতে ইচ্ছে করে না? বঙ্কুবাবুর মনে পড়ে গেল সেই মাংস খেকো পিরানহা মাছ। আশ্চর্য, লোকটা তার মনের কথা টের পাই কি করে? বঙ্কুবাবু আবার চোখ লাগালেন। গভীর জঙ্গল, দুর্ভেদ্য অন্ধকারে লতাপাতার ফাঁক দিয়ে গলে আসা ইতস্তত রোদের ছিটে ফোটা। একপাশে একটা প্রকাণ্ড গাছ, তা থেকে ঝুলছে ওটা কি? সর্বনাশ! এত বড় সাপ বঙ্কুবাবু জীবনে কখনো কল্পনাও করতে পারেননি। হঠাৎ তার মনে পড়ে গেল কোথায় যেন পড়েছেন, ব্রেজিলের অ্যানাকন্ডা, অজগরের বাবা। কিন্তু মাছ কই? ওই যে একটা খাল, দুপাশে ডাঙায় কুমির রোদ পোয়াচ্ছে। সার সার কুমির, তার একটা নড়ে ওঠে, জলে নামবে। ওই নেমে গেল সরাত। বঙ্কুবাবু যেন শব্দটাও শুনতে পেলেন। কিন্তু এ কি ব্যাপার? কুমিরটা এমন বিদ্যুৎ বেগে জল ছেড়ে উঠে এলো কেন? কিন্তু এ কি সেই একই কুমির? বঙ্কুবাবু বিস্ফারিত চোখে দেখলেন যে কুমিরটার তলার অংশটায় মাংস বলে প্রায় কিছুই নেই, খালি হাড়, আর শরীরের বাকি অংশটা গোগ্রাসে গিলে চলেছে 5টি দাঁতালো রাক্ষুসে মাছ, পিরানহা মাছ। বঙ্কুবাবু আর দেখতে পারলেন না। তার হাত পা কাঁপছে, মাথা ভোঁ ভোঁ করছে। অ্যাং বলল, এখন বিশ্বাস হয় আমরা শ্রেষ্ঠ? বঙ্কুবাবু জিভ দিয়ে ঠোঁট চেটে বললেন, তা তো বটেই, নিশ্চয়ই, বিলক্ষণ, 100 বার। অ্যাং বলল, বেশ, তোমায় দেখে এবং তোমার হাত পা টিপে মনে হচ্ছে যে তুমি নিকৃষ্ট প্রাণী হলেও মানুষ হিসাবে খারাপ নও। তবে তোমার দোষ হচ্ছে যে তুমি অতিরিক্ত নিরীহ, তাই তুমি জীবনে উন্নতি করনি। অন্যায়ের প্রতিবাদ না করা বা নীরবে অপমান সহ্য করা, এসব শুধু মানুষ কেন, কোনো প্রাণীরই শোভা পায় না। যাক, তোমার সঙ্গে আলাপ হবার কথা ছিল না, হয়ে ভালোই লাগল। তবে পৃথিবীতে বেশি সময় নষ্ট করে লাভ নেই, আমি বরং আসি। বঙ্কুবাবু বললেন, আসুন অ্যাংবাবু, আমিও আপনার সঙ্গে আলাপ করে খুব। বঙ্কুবাবুর কথা আর শেষ হল না।
চক্ষের পলকে কখন যে অ্যাং রকেটে উঠে পড়ল এবং কখন যে সেই রকেট পঞ্চাঘোষের বাসবন ছেড়ে উপরে উঠে অদৃশ্য হয়ে গেল তা যেন বঙ্কুবাবু টেরই পেলেন না। হঠাৎ তার খেয়াল হল যে আবার ঝিঝি ডাকতে শুরু করেছে। রাত হয়ে গেল অনেক। বাড়ির দিকে হাঁটতে শুরু করে বঙ্কুবাবু তার মনে একটা আশ্চর্য ভাব অনুভব করলেন। কত বড় একটা ঘটনা যে তার জীবনে ঘটে গেল এই কিছুক্ষণ আগেও তিনি সেটা ঠিক উপলব্ধি করতে পারেননি। কোথাকার কোনো সৌরজগতের এক গ্রহ, তার নামও হয়তো কেউ শোনেনি, তারই একজন লোক তো নয়, অ্যাং, তার সঙ্গে এসে আলাপ করে গেল। কি আশ্চর্য, কি অদ্ভুত! সারা পৃথিবীতে আর কারও সঙ্গে নয়, কেবল তার সঙ্গে। তিনি, শ্রী বঙ্কুবিহারী দত্ত, কাঁকুরগাছি প্রাইমারি স্কুলে ভূগোল ও বাংলার শিক্ষক, আজ এই এখন থেকে অন্তত একটা অভিজ্ঞতায় তিনি সারা পৃথিবীতে এক ও অদ্বিতীয়। পরদিন রবিবার, শ্রীপতিবাবুর বাড়িতে জোর আড্ডা। কালকের আলোর খবর আজ কাগজে বেরিয়েছে, তবে নেহাতি নগণ্যের পর্যায়ে। বাংলাদেশের মাত্র একটা জায়গা থেকে আলোটা দেখতে পাওয়ার খবর এসেছে, তাই সেটাকে ফ্লাইং সসার বা উড়ন্ত পিরিচের মতো গুজবের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আজ পঞ্চাঘোষ আড্ডায় এসেছেন। তার 40 বিঘের বাঁশবনের মধ্যে যে ডোবাটা আছে তার চারপাশের 10টা বাঁশ ঝাড় নাকি রাতারাতি একেবারে ন্যাড়া হয়ে গেছে। শীতকালে বাঁশের শুকনো পাতা ঝরে বটে, কিন্তু এইভাবে হঠাৎ ন্যাড়া হয়ে যাওয়াটা খুবই অস্বাভাবিক, এই বিষয়েই কথা হচ্ছিল। এই সময় ভৈরব চক্রবর্তী হঠাৎ বলে উঠলেন, আজ বন্দুর দেরি কেন? তাই তো, এতক্ষণ কারোর খেয়াল হয়নি। নিধু মোক্তার বললেন, ব্যাকা আর সহজে এমুখো হবে, কাল মুখ খুলতে গিয়ে যা দাবড়ানি খেয়েছে। শ্রীপতিবাবু ব্যস্ত হয়ে বললেন, তা বললে চলবে কেন, বন্ধুকে চাই। রামাকানাই, তুমি একবার যাও তো দেখি, ধরে নিয়ে আসতে পারো কিনা। রামাকানাই চাটা খেয়েই যাচ্ছি বলে সবে পেয়ালায় চুমুক দিতে গেছে, এমন সময় বঙ্কুবাবু এসে ঘরে ঢুকলেন বললে অবশ্যই কিছুই বলা হলো না। একটা ছোটখাটো বৈশাখী ঝড় যেন একটি বেটেখাটো মানুষের বেশে প্রবেশ করে সবাইকে থমথমিয়ে দিল। তারপরে ঝড়ের খেলা। প্রথমে পুরো 1 মিনিট ধরে বঙ্কুবাবু অট্ট হাসি হাসলেন, যে হাসি এর আগে কেউ কোনোদিন শোনেননি, তিনি নিজেও শোনেননি। তারপর হাসি থামিয়ে একটা প্রচণ্ড গলা খাকরানি দিয়ে গম্ভীর গলায় বলতে শুরু করলেন, বন্ধুগণ, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ এই আড্ডায় আমার শেষ দিন। আপনাদের দলটি ছাড়ার আগে আমি কয়েকটি কথা আপনাদের বলে যেতে চাই এবং তাই আজ এখানে আসা। 1 নম্বর, সেটা সকলের সম্বন্ধেই খাটে, আপনারা সবাই 12 বাজে বকেন। যে বিষয়ে জানেন না সে বিষয়ে বেশি কথা বললে লোকে বোকা বলে। 2 নম্বর, এটা চণ্ডীবাবুকে বলছি, আপনাদের বয়সে পরের ছাতা জুতো লুকিয়ে রাখা শুধু অন্যায় নয়, ছেলে মানুষই। দয়া করে আমার ছাতাটা ও খয়েরি ক্যানভাসের জুতোটা কালকের মধ্যে আমার বাড়িতে পৌঁছে দেবেন। নিধুবাবু, যদি আপনি আমাকে ব্যাকা বলে ডাকেন তাহলে আমি আপনাকে ছ্যাদা বলে ডাকব, আপনাকে সেটাই মেনে নিতে হবে। আর শ্রীপতিবাবু, আপনি গণ্যমান্য লোক, আপনার মোসাহেবের প্রয়োজন হবে বইকি, কিন্তু জেনে রাখুন যে আজ থেকে আমি আর ও দলের নেই। যদি বলেন তো আমার পোষা হুলোটাকে পাঠিয়ে দিতে পারি, ভালো পা চাটতে পারে। ওহো, পঞ্চাবাবুও এসেছেন দেখছি, আপনাকেও খবরটা দিয়ে রাখি, কাল রাত্রিরে ক্রেনিয়াস গ্রহ থেকে একটি অ্যাং এসে পঞ্চাঘোষের বাঁশবনের ডোবাটির মধ্যে নেমেছিল। আমার সঙ্গে তার আলাপ হয়েছে। লোকটি, অ্যাংটি ভারী ভালো। এই বলে বঙ্কুবাবু তার বাঁ হাত দিয়ে ভৈরব চক্রবর্তীর পিঠে একটা চাপড় মেরে বিষম খেয়ে সদর্পে শ্রীপতিবাবুর ঘর থেকে বেরিয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তেই রামাকানাইয়ের হাত থেকে চা ভর্তি পেয়ালাটা পড়ে গিয়ে সব্বাইর কাপড়ে চোপড়ে গরম চা ছিটিয়ে চুরমার হয়ে গেল।